যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা যদি প্রোগ্রাম তৈরি করতে চাই তাহলে কি বিষয় মাথায় রাখতে হবে? যে কোনো প্রবলেম সলভ করার জন্য যদি আমরা কোনো সফটওয়্যার কিংবা প্রোগ্রাম তৈরি করতে চাই তাহলে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, আমি যে প্রবলেমের জন্য প্রোগ্রামটা লিখব সেই প্রবলেমের ইনপুট ও আউটপুটটা কী হবে এটা আমাকে অ্যানালাইসিস করতে হবে। তাহলে প্রোগ্রাম তৈরির শুরুতে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কোন প্রবলেম সলভ করার জন্য প্রোগ্রামটা তৈরি করতেছি। সে 10 এবং 20 এই দুইটাকে যোগ করলে কত হবে এইটা জানার জন্য আমরা প্রোগ্রাম লিখব। প্রবলেম হচ্ছে 10 এবং 20 এই দুইটা সংখ্যা যোগ করব, যোগ করার পরে এর যোগফলটা কত হবে সেটা দেখার জন্য আমরা একটা প্রোগ্রাম তৈরি করব, সেটা পিএইচপি দিয়ে। আমাদের প্রবলেম বের করলাম। তাহলে প্রবলেম বের করার পরে আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, এক নম্বরে ইনপুট আউটপুট অথবা অ্যান্ড প্রসেসটা কী হবে। ফার্স্ট টাইম আমাকে এই বিষয়টা চিন্তা করতে হবে। তাহলে আমি যে প্রবলেমটা সলভ করার জন্য প্রোগ্রাম তৈরি করব সেই প্রবলেমটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। দ্বিতীয়ত, এই প্রবলেম সলভ করার জন্য এই প্রবলেমটা সলভ করব, এই সলভটা করার জন্য কি আমাদেরকে ইনপুট দিতে হবে, এটা ইম্পর্ট্যান্ট। তার মানে আমরা জানি যে নয়েজ আসতেছে ভাই। আচ্ছা, আমাদের প্রবলেম হচ্ছে 10 এবং 20কে যোগ করব, যোগফল কত হবে সেটা বের করব, এটা আমাদের প্রবলেম। তাহলে এই প্রবলেমটা সলভ করতে হলে কম্পিউটারকে যে ইনস্ট্রাকশনটা দিব সেটি হচ্ছে ইনপুট। যেমন আমরা চাচ্ছি যে 10 এবং 20 যোগ করব, তাহলে আমাদের ইনপুটটা হবে এখানে 10 এবং 20, এই দুইটা আমাদের ইনপুট হবে। তাহলে ইনপুট আউটপুট অ্যান্ড প্রসেসটা কি হবে সেই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে, তা না হলে আমরা প্রোগ্রাম তৈরি করতে পারবো না। তাহলে ইনপুট দুইটা কি হবে সেটা আমরা জানলাম। এখন আউটপুটের বিষয়টা ডিপেন্ড করে হচ্ছে প্রসেসের উপর। প্রসেসটা কি, কোন প্রসেসে আমরা এটা যোগ করব। মনে করেন আপনাকে বলা হলো বৃত্তের ক্ষেত্রফল বের করার প্রোগ্রাম তৈরি করান। প্রবলেমটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বের করার প্রোগ্রাম। তাহলে বৃত্তের ক্ষেত্রফল বের করার একটা সূত্র আছে, আমরা জানি। মনে করেন পাই আর স্কোয়ার ইন্টু আর ইন্টু আর। এটাকে আমরা এইভাবে যদি বলি, এরিয়া ইকুয়াল পাই, এটা মনে করেন পাই আর স্কোয়ার, এটা সূত্র। আপনারা মেবি এটা সবাই জানেন। জি ভাইয়া। বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে এরিয়া ইকুয়াল পাই আর স্কোয়ার। এই সূত্র ছাড়া আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবো না। তাহলে এটা একটা প্রসেস। এই প্রসেসেই আমাকে কি করতে হবে, বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। আবার যদি বলা হয় ত্রিভুজের ক্ষেত্রফল বের করার প্রোগ্রাম তৈরি করেন, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার প্রোগ্রাম হচ্ছে এরিয়া ইকুয়াল 1/2 0.5 ইন্টু এল
হাফ হাইট into base. হাইট দিতে হবে এবং লেন্থ দিতে হবে। তো এই যে এটা একটা সিম্পল সূত্র, আরও একটা হলো শর্ত সাপেক্ষে সূত্র আছে। আমরা সিম্পল সূত্রটাকেই চিন্তা করতেছি যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে এরিয়া ইকুয়াল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। সরি, এখানে হচ্ছে এ লাগে হবে, তারপরে এইচ হবে। এবং ত্রিভুজের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার বা পাই ইন্টু আর। তো প্রবলেম হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। আর এর সলভ করার জন্য, এই বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য কোন প্রসেসে, কোন মেকানিজমে এইটা আমাকে বের করতে হবে? এই যে এরিয়া ইকুয়াল পাই আর স্কোয়ার। ঠিক প্রত্যেকটা প্রবলেমে আমাদেরকে এরকম প্রসেস কিংবা সূত্র আবিষ্কার করতে হবে। এমন কিছু প্রবলেম আছে যে প্রবলেমের সলভ নেই, আমাকে ডিফাইন করতে হবে, আমাকে বের করতে হবে এই প্রবলেমটা সলভ করতে হলে কি কি করতে হবে। এই প্রসেসটা যদি আমাদের জানা থাকে, প্রোগ্রাম তৈরি করা কোনো ফ্যাক্ট না, বাট আমাকে প্রসেসটা জানতে হবে যে একটা প্রবলেম সলভ করব সেটির প্রসেসটা কি হবে। এই প্রসেসটা যদি জানা থাকে তাহলেই আমরা ইনপুটও বের করতে পারবো, আউটপুটও বের করতে পারবো, আর প্রোগ্রাম অটোমেটিক হয়ে যাবে। এটাই বাস্তব। প্রোগ্রাম খুব কঠিন হলেও এমন কঠিন নয় যে পারা যাবে না, খুবই সহজ যদি আমরা এই বিষয়টা অ্যানালাইসিস করতে পারি যে আমার প্রবলেমটা কি, আর এই প্রবলেমটাকে সলভ করার জন্য কি প্রসেস হবে, কি সূত্র আমরা অ্যাপ্লাই করব, তাহলেই হয়ে যাবে। আপনি একটু চিন্তা করে দেখেন, আমরা চাচ্ছি যে দুইটা সংখ্যার যোগফল। আমরা যদি ধরে নেই সি ইকুয়াল এ প্লাস বি, ধরে নিলাম এটা 10 এর ভ্যালু রাখার জন্য ভেরিয়েবল, 20 এইটা রাখার জন্য বি ভেরিয়েবল, এবং সি এর মধ্যে কি করব, এই দুইটা ভেরিয়েবলের মান যোগ করে এর মধ্যে রাখবো। এটা একটা সূত্র হয়ে গেল। তাহলে আমরা এই প্রসেসে যদি দুইটা সংখ্যা যোগফল করতে চাই, তাহলে এই প্রসেসেই আমাকে যোগফলটা করতে হবে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? জি স্যার। এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট। প্রোগ্রামার হতে হলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হলে, ডেভেলপার হতে হলে আপনাকে এই তিনটা জিনিস ক্লিয়ার রাখতে হবে। উইদাউট আপনি প্রোগ্রাম তৈরি করতে পারবেন না। তাহলে প্রোগ্রাম তৈরি করার প্রথমেই আমাকে এই তিনটা বিষয় ক্লিয়ার করতে হবে, দেন প্রোগ্রাম তৈরি করতে বসতে হবে। আমি কিন্তু প্রোগ্রাম তৈরি করি নাই, জাস্ট অ্যানালাইসিস করতেছি যে একটা প্রোগ্রাম তৈরি করতে হলে আমি কি কি বিষয়কে চিন্তা করব, তারপরে আমি প্রোগ্রামটা তৈরি করতে বসবো। তাহলে ফার্স্ট টাইম আমাকে প্রসেসটা বের করতে হচ্ছে। এই প্রসেস থেকে আমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটার মান আমরা দিব আর কোনটার মান আমরা পাব। কম্পিউটার 3টি সিস্টেমে কাজ করে। যে কোনো প্রবলেম আপনি কম্পিউটার দিয়ে যদি সমাধান করে নিতে চান, তাহলে 3টি কার্যক্রম করতে হয়। ফার্স্ট, আপনি যেটি চাচ্ছেন হবে, মানে ইনপুট দিতে হবে। তারপরে কি করবে, সে প্রসেস করবে। আপনার প্রবলেমটা বলবেন কম্পিউটারকে, সে প্রবলেমটা সে নিবে, নেওয়ার পরে সেটি প্রসেস করে দেন আপনাকে আউটপুট দিবে। এই 3টি কাজের সমন্বয় বা এই 3টির মাধ্যমে আমরা কম্পিউটার দিয়ে কাজ পরিচালনা করে থাকি। যে কোনো কাজ হবে, যে কোনো কাজ হোক। যেমন আমার মুভি দেখবো, আমার এখন মুড অফ, ভালো লাগতেছে না, এন্টারটেইনমেন্ট আমার প্রয়োজন, আমি চাচ্ছি প্রবলেমটা কি, মুভি দেখবো। তাহলে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে হবে, আমি এই মুভিটা দেখবো, ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। সে কি করবে, সে একটা মিডিয়া প্লেয়ারে প্রসেস করবে, প্রসেস করে আমার সামনে দিচ্ছে, এই যে দেখো। তাহলে এখানে 3টে কার্যক্রমই হলো, আগে ইনস্ট্রাকশন দিলাম মানে ইনপুট দিলাম, দেন সে প্রসেস করলো এবং আমার কাঙ্ক্ষিত যে চাওয়াটা সেইটা সে পূর্ণ করতেছে, আউটপুট দিচ্ছে। ঠিক
প্রোগ্রামেরও এইরকমই, যে আমি একটা প্রবলেম সলভ করার জন্য প্রোগ্রাম তৈরি করতেছি বা সফটওয়্যার তৈরি করতেছি, সেই সফটওয়্যার বা প্রবলেমটা সলভ করার জন্য কি কি ইনপুট দিতে হবে সেটি দিতে হবে, দেন সে নিজে প্রসেস করে আউটপুট দিবে। এইভাবে যদি আপনি প্রত্যেকটা প্রবলেম, যত বড় প্রবলেম হোক, যত বড় সফটওয়্যার হোক, এইভাবে যদি চিন্তা করেন, তাহলে আপনি সফটওয়্যার তৈরি করতে পারবেন। তো প্রোগ্রাম তৈরি করার প্রথমে আমাদেরকে এই বিষয়গুলো চিন্তা করতে হবে, তারপরে প্রোগ্রাম তৈরি করতে হবে। এখন এই তিনটা জিনিস দেওয়ার একটা সিকোয়েন্স আছে, সেটা হচ্ছে আগে ইনপুট দিতে হবে, ফার্স্ট টাইম ইনপুট, তারপরে প্রসেস, তারপরে আউটপুট। আমি আউটপুটটা পরে লিখি, এখানে কমা দিয়ে এটা লিখি। তাহলে আমরা অ্যাকুরেট আউটপুট পাইতে হলে বা প্রবলেমটা সমাধান করতে হলে ফার্স্ট টাইম আমাকে ইনপুট দিতে হবে, তারপরে কম্পিউটার সে নিজে প্রসেস করবে এবং তার আউটপুট দিয়ে দিবে। তাহলে আমরা যে কোনো প্রবলেম সলভ করার এখন আমরা প্রোগ্রাম অনায়াসে তৈরি করতে পারবো। তাহলে একটা একটা করে করি, কি বলেন, প্রোগ্রাম শুরু করলাম নাকি? জি স্যার। সবাই এগ্রি না কোনো কোশ্চেন আছে কারো? কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। স্যার একটু সমস্যা। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্ক্রিন শেয়ার করতে হবে, একটু দেখবেন আপনি ওই যে কোড, একটু কোড। কোড মানে আমি পরে দেখতেছি, আমি এটা শুরু করি আমি। হ্যাঁ, আপনার কোডগুলো আমি আচ্ছা আচ্ছা, ওকে স্যার, ওকে। আচ্ছা, আমি কি করব? জি স্যার। জি স্যার, শুরু করেন। ঠিক আছে, আমরা ফার্স্ট প্রোগ্রাম করব আজকে পিএসপি দিয়ে, এবং সম্পূর্ণ প্রোগ্রামটা বোঝার চেষ্টা করব, কারণ আমাদের এবিসি নলেজ বা প্রোগ্রাম মোটামুটি কনসেপ্ট আছে। আমরা বিগত দুইটা ক্লাসে ভেরিয়েবল, ডেটা টাইপ, অপারেটর, ডেটা, এগুলো নিয়ে কাজ করছি বা দেখছি। এটা করা খুব সহজ হবে আমাদের জন্য। একটু সবাই মনোযোগ দিবেন। ফার্স্ট প্রোগ্রাম যদি আপনি বুঝতে পারেন, এরকম সব প্রোগ্রাম বুঝতে পারবেন। আর যখনই প্রোগ্রাম বুঝতে পারবেন তখনই সফটওয়্যার তৈরি করতে পারবেন। উইদাউট নট পসিবল। সফটওয়্যার তৈরি করা পসিবল হবে না যদি প্রোগ্রাম না বোঝেন। কারণ একটা সফটওয়্যারে মিনিমাম 1 লাখ, 10 লাখ, 20 লাখ, 1 কোটি লাইন লিখতে হবে। এই যে এতগুলো লাইন কখনো কারো পক্ষে পসিবল না মুখস্থ রাখার। সব কিছু বুঝতে হবে। সো আমরা প্রথম থেকে বোঝার ট্রাই করব। পিএসপি আমরা জানি যে এইচটিএমএল শুরু করার জন্য একটা ট্যাগ আছে, সিএসএস শুরু করার জন্য একটা ট্যাগ আছে, তারপরে জাভাস্ক্রিপ্ট শুরু করার একটা ট্যাগ আছে। ঠিক পিএসপি শুরু করারও একটি ফর্মালিটি আছে, যে ওর মধ্যে লিখতে হবে। যেমন স্টাইল যদি আমরা শুরু করতাম ইন্টারনাল, তাহলে কি লিখতে হতো? স্টাইল শুরু, দেন স্টাইল শেষ। তার ভিতরে আমাদেরকে স্টাইলের কোডগুলো লিখতে হতো। জাভাস্ক্রিপ্ট শুরু করতে হলে কি লিখতে হতো? স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট লিখে এর ভিতরে আমাদেরকে কোড লিখতে হতো। এইচটিএমএল লিখলেও এইচটিএমএল কোড শুরু করতে হতো, এইচটিএমএল ট্যাগ শুরু করতে হয়, তার ভিতরে লিখতে হয়। ঠিক তেমনি পিএসপি শুরু করার জন্য আমাদেরকে লিখতে হবে লেস দেন পিএইচপি, হোয়াট পিএসপি লিখতে হবে। লেস দেন হোয়াট পিএসপি, অ্যান্ড শুরু শেষ করতে হবে হোয়াট গ্রেটার দেন। এর ভিতরে আমাকে পিএসপির কোড লিখতে হবে, তাহলে আমাদের প্রোগ্রামগুলো এক্সিকিউট হবে। উইদাউট প্রোগ্রামগুলো কাজ করবে না। তাহলে আমাদের টার্গেট, আমরা কিসের প্রোগ্রাম করব? কি প্রবলেম সলভ করার জন্য প্রোগ্রাম করব?
ধরে নেন আমরা দুইটা সংখ্যার যোগফল করব 10 এবং 20 এই দুইটা সংখ্যা যোগ করলে যোগফল কত হবে এটা বের করার বা দেখার প্রোগ্রাম আমরা করব। তাহলে ফার্স্ট টাইম এখন প্রোগ্রাম করতে হলে 2 নম্বরে ফার্স্ট টাইম আমাকে ভেরিয়েবল ঘোষণা করতে হবে। ভেরিয়েবল ঘোষণা করতে হবে প্রথমেই। ভেরিয়েবল কি সেটা আমরা জানি। ভেরিয়েবল কি একটু বলেন তো কেউ? ভেরিয়েবল স্যার চলক, শুধু এটা কন্টেনার আকারে থাকে স্যার। হলো না, আমার কাঙ্ক্ষিত অ্যান্সার হলো না। নেম অফ দ্য মেমোরি লোকেশন। হ্যাঁ, মানে হচ্ছে আমি আরেকবার বলি, ভেরিয়েবল হচ্ছে চলক, এটি হচ্ছে তার শাব্দিক অর্থ। কিন্তু ভেরিয়েবল কাকে বলে? ভেরিয়েবল হচ্ছে মেমোরি লোকেশনের নাম। মেমোরি মানে আমরা জানি মেমোরি যেই জায়গায় ডেটাগুলো জমা থাকে সেটাকেই বলা হচ্ছে মেমোরি। তো ওই লোকেশনের একটি নাম দিতে হবে। কেন দিব? কারণ আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেটা নিয়ে কাজ করে। তো আমাদেরও এখন কাজ হচ্ছে ডেটা। এই 10 এবং 20কে যোগ করব, তাহলে এই ডেটাগুলোকে আগে মেমোরিতে রাখতে হবে। তো মেমোরির কোন জায়গায় রাখতেছি সে জায়গাটার একটা আইডেন্টিফায়ার দেওয়াকেই ভেরিয়েবল বলে। তাহলে ফার্স্ট টাইম আমাদের কি প্রোগ্রাম শুরুতেই এগুলো বিষয় আমরা ডিসকাস করলাম, অ্যানালাইসিস করলাম, তারপরে প্রোগ্রাম করতে বসছি। তাহলে প্রোগ্রামের শুরুতে কি করতে হবে? ফার্স্ট টাইম প্রোগ্রাম তৈরি করতে হলে আমাকে ভ্যারিয়েবল ঘোষণা করতে হবে। কারণ আমাদেরকে যে ডেটাগুলো নিয়ে কাজ করব সেই ডেটাগুলো মেমোরিতে রাখতে হবে। তাহলে 10 এবং 20 এই দুইটা ডেটা আমরা রাখবো। রাখার জন্য দুইটা ভেরিয়েবল ঘোষণা করতে হবে। অ্যান্ড এই দুইটা যোগ করার পরে যোগফল একটা বের হবে, আউটপুট বের হবে। সেই আউটপুটের জন্য আরেকটা ভেরিয়েবল লাগবে। তাহলে 3টা ভেরিয়েবল লাগবে। আমরা কালকে দেখছি ভেরিয়েবলগুলোর নামকরণ করব কিভাবে, মানে নেক্সট গত ক্লাসে। তাহলে আমাকে ভেরিয়েবল ঘোষণা করতে হবে এবং সাথে সাথে ইনপুট দিতে হবে। যেমন আমরা একটা ভেরিয়েবল ঘোষণা করলাম first ফার্স্ট ভ্যালু। পিএসপির নিয়ম হচ্ছে ভেরিয়েবল ঘোষণা করতে হলে, ভেরিয়েবল হিসেবে বুঝাইতে হলে কম্পাইলারকে তার সামনে একটা $সাইন ইউজ করতে হয়। এই $সাইন যদি আমরা ভেরিয়েবলের সামনে ইউজ না করি তাহলে বুঝাতে পারবো না এটা একটা ভেরিয়েবল। তাহলে ফার্স্ট ভ্যালু এটা একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে জানি যে অ্যাসাইন মানে কি? কারো অধীনে কিছু দিয়ে দেওয়া, জমিয়ে রাখা, বা কাউকে কিছু ফিক্সড করে দেওয়া। তো আমি এখানে দিলাম 10, তার মানে হচ্ছে এই 10 আমাদের টার্গেটই হচ্ছে 10 এবং 20 নিয়ে কাজ করা। তাহলে আমাকে ইনপুট দিতে হবে, তাহলে তো আউটপুট পাবো। তো আমরা এই ইনপুটটা দেওয়ার জন্য মানে ওই যে ভেরিয়েবল ঘোষণা করলাম তার ভিতরে এই মানটা দিয়ে দেব। তাহলে আমরা কি করলাম? একটা ভেরিয়েবল ঘোষণা করলাম, তার ভিতরে মান আমরা অ্যাসাইন করে দিলাম। তাহলে আমাদের দুইটা ভেরিয়েবল লাগবে, এই মানটা দেওয়ার জন্য একটা ভেরিয়েবল লাগবে। তাহলে আমরা আবার একটা ভেরিয়েবল ঘোষণা করি সেকেন্ড ভ্যালু 20। আর প্রত্যেকটা লাইন শেষ করতে সেমিকলন দিতে হবে। কেন দিতে হবে আমি এই বিষয়টা আলোচনা করব। এখন এই দুইটা মান দিলাম, এই দুইটাকে এখন কি করব? প্রসেস করব। প্রসেস ছাড়া তো আউটপুট পাবো না। ইনপুট দিলাম, মাত্র আমরা ইনপুট দিলাম, বাট এখন প্রসেস করতে হবে, তাহলে আউটপুট পাবো। প্রসেসটা কি? এরকম সূত্র। ধরা যাক আমরা একটা প্রসেস তৈরি করলাম, এইটা a প্লাস বি। আমরা এখানে ফার্স্ট ভ্যালু সেকেন্ড ভ্যালু, তাহলে এখানে আমরা এটা বলতে পারি $সাইন ফার্স্ট ভ্যালু প্লাস আবারও
$, সেকেন্ড ভ্যালু। কিন্তু এই দুইটা ভ্যালু যোগ করলাম, যোগ করে কার মধ্যে রাখবো? এটা রাখার জন্য আমরা আরেকটা ভেরিয়েবল ঘোষণা করব রেজাল্ট নামে। রেজাল্ট ইকুয়াল ফার্স্ট ভ্যালু সেকেন্ড ভ্যালু। এতটুকু কি আমরা বুঝতে পারছি? এই তিনটা লাইন। হ্যালো, জি জি স্যার, স্যার, বোঝা যাচ্ছে। বুঝতে পারছি স্যার। ওকে। তাহলে আমাদের আউটপুট কার মধ্যে আছে? রেজাল্ট নামে যে ভেরিয়েবল আছে তার মধ্যে আমাদের এই রেজাল্টটা আছে। এই রেজাল্টকে যদি আমরা এখন দেখতে চাই তাহলে একটি ফাংশন ব্যবহার করতে হবে। ফাংশনটা কি আমরা ধীরে ধীরে আলোচনা করতেছি। তাহলে রেজাল্টের জন্য বা আউটপুট দেখার জন্য একটা ফাংশন আছে, তার নাম হচ্ছে ইকো। ইকো, এখানে আমরা দুইটা প্যারেনথেসিস ব্র্যাকেট দেব। ব্র্যাকেট দিয়ে যদি এখানে আমরা ভেরিয়েবলটা যার মধ্যে রেজাল্টটা আছে সেটা যদি দিয়ে দেই তাহলেই এর ভিতর যে রেজাল্ট সেটা দেখা যাবে। আমি এইটা আপাতত কাট করি। এতটুকু বুঝতে পারছেন তো, তাই না? স্যার এখানে প্রিন্টার দিলেও তো কাজ হবে। হ্যাঁ, ওইটা ডিফারেন্স। ওকে স্যার, থ্যাংক ইউ। এখন এখানে কি করব? আমরা জানি লোকাল হোস্ট দিয়ে কাজ করতে চাইলে লোকাল হোস্ট, তারপরে আমাদের ফাইল ছিল মেবি নিউ আন্ডারস্কোর PHP। এই যে দেখেন 30 দেখতে পাচ্ছেন, রেজাল্টটা দিয়ে দিছে। এখানে ইকো করলে আমরা যেটি দেখতে চাচ্ছি সেটি যদি এখানে বসায় দেই তাহলে আমরা দেখতে পাবো। আমাদের এই প্রোগ্রামটা সবাই তো বুঝতে পারছি, তাই না? এই প্রোগ্রামটা। হ্যালো, জি স্যার। স্যার এখানে তো ফার্স্ট ব্র্যাকেট না জি দিলেও স্যার, চলে বুঝতে পারছি স্যার। হ্যাঁ কি মনে হয়। হ্যালো আয়ুব ভাই, জি স্যার, শোনা যাচ্ছে তো, বলেন। জি স্যার, জি স্যার, বলছি যে স্যার আমরা যদি ফার্স্ট ব্র্যাকেট না দিই, না দিলেও তো আউটপুট পাবো, ওকে। সেটা বলছি। হ্যাঁ, আমি যদি বলি ফার্স্ট ব্র্যাকেট না দিলে হবে না তাহলেও সঠিক অ্যান্সার, আর যদি বলি ফার্স্ট ব্র্যাকেট না দিলেও হবে, এটাও সঠিক অ্যান্সার। তবে ওকে স্যার, থ্যাংক ইউ। দেওয়াটা উত্তম, কারণ ছোটোখাটো প্রোগ্রামগুলো হয়তো বা আপনি করছেন, এজন্য ইকোর সামনে ব্র্যাকেট না দিলেও কোনো প্রবলেম নেই। বাট যখন জটিল আমরা প্রোগ্রাম করব সেক্ষেত্রে প্রবলেম হবে। লাগবে স্যার, রাইট। ঠিক আছে? ওকে স্যার, সো থ্যাংক ইউ। হ্যাবিটটা তৈরি করতে হবে স্ট্যান্ডার্ড। ওকে, জি স্যার। কিছু না দিলেও হতো, আর অনেক কিছু হবে। তো আমরা চাইবো যে গুড ওয়েতে আমরা এগাবো। ওকে, কারণ আমাদের এখন আমরা সফটওয়্যার তৈরি করব, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। সো এই ছোট বিষয়গুলোকে আমাদেরকে জানতে হবে বা সেই অনুযায়ী রাইট স্যার। আমাদের কাজ করতে হবে। ওকে, তাহলে আমরা এই প্রোগ্রামটা এক্সিকিউট করতে পারলাম। ঠিক আমরা যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার প্রোগ্রাম করি, মনে করেন কেউ বলল আপনি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার প্রোগ্রাম তৈরি করেন, পিএসপি দিয়ে লেখেন তো দেখি। এখন তাহলে আমাদেরকে কি বিষয়টা সামনে রাখতে হবে? ফার্স্ট টাইম আমাদেরকে চিন্তা করতে হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার প্রসেসটা কি বা সূত্রটা কি। যদি আমরা জানি এরিয়া ইকুয়াল হাফ গুণন ভূমি লেন্থ উচ্চতা, এখানে গুণ হয়নি, এইটা আমরা জানি, ঠিক কি না? একটু আমরা এখন অ্যানালাইসিস করি এটা নিয়ে। কি কি জিনিসের ইনপুট আমরা যদি দেই তাহলে আউটপুটটা পাবো, অ্যাকচুয়ালি তার রেজাল্টটা আমরা পাবো, তার মানে ক্ষেত্রটা পাবো। এখানে কার কার মান ইনপুট দিতে হবে এটা একটু চিন্তা করে দেখেন যে এল আর এইচ। হ্যাঁ, এই সূত্রটা আমাদেরকে এর টোটাল রেজাল্টটা পাইতে হলে, এরিয়াটা পাইতে হলে কি করতে হবে? এল এবং এইচ এই দুইটার ভ্যালু দিতে হবে।
এই দুইটার ভ্যালু ইনপুট করতে হবে, তাহলেই আমরা কি পাবো, ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবো। তাহলে এই দুইটা আমাদের ইনপুট। ওকে, আমি এটাকে রিমার্ক করতেছি। তাহলে কয়টা ভেরিয়েবল লাগবে এখানে একটু অ্যানালাইসিস করেন। কয়টা ভেরিয়েবল দেখেন, এরিয়ার জন্য একটা ভেরিয়েবল, এটা আউটপুট হিসেবে ধরবো। তারপরে এল একটা ভেরিয়েবল, এইচ একটা ভেরিয়েবল, আর এটা ডাইরেক্ট মান দিলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, একটা ভেরিয়েবল এল, এল এর মান কত দিব, মনে করেন এল এর মান 10 দেব। তারপরে একটা এইচ ভেরিয়েবল নিতে হবে, এইচ নিলাম, এরও একটা ভ্যালু দিলাম 35। এখন এর প্রসেসটা বসাতে হবে, ইনপুট দিলাম এবং প্রসেসটা কি, তাহলে এরিয়ার জন্য আমরা আরেকটা ভেরিয়েবল ঘোষণা করে নিই, এরিয়া ইকুয়াল 0.5 ইন্টু এল ইন্টু এইচ। দেখেন এইটাকে আমরা যদি ইকো করি, রেজাল্টটা পাবো। কন্ট্রোল এস সেভ, রিলোড দিয়ে দেন। আচ্ছা, এই যে এটা দেখাচ্ছে, এই যে 175। কি ব্যাপারগুলো বুঝতে পারতেছেন? হ্যালো, এইভাবে দেখেন আপনাকে যে প্রোগ্রামের কথাই বলুক না কেন, জি স্যার। সলভ করার কথাই বলুক না কেন, আপনি অনায়াসে কি করতে পারবেন, এই প্রবলেমগুলো সলভ করার প্রোগ্রাম তৈরি করতে পারবেন। তাহলে আরেকটা প্রোগ্রাম করে দেখি, তারপরে কোশ্চেন নিচ্ছি আপনাদের কাছ থেকে। আচ্ছা, আরেকটা প্রোগ্রাম মনে করেন কেউ বলল বৃত্তের ক্ষেত্রফল, তার বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে এরিয়া ইকুয়াল পাই ইন্টু আর স্কয়ার। এইটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র। তাহলে এখানে বলেন কয়টা ভেরিয়েবল লাগবে, 1 2, কয়টা ভেরিয়েবল লাগবে বলেন, একটু চিন্তা করেন। দুইটা, এখানে কয়টা পায়ের ভেরিয়েবল মান আর আর এর মান। হয় নাই, আর ভেরিয়েবল কয়টা ভেরিয়েবল লাগবে লাগবে? তিনটা, এরিয়া, এরিয়া, হ্যাঁ, তিনটা, পাই এবং আর। এরিয়া বাই আর, আর একটা আর হলেই তো দুইবার আমরা লিখতে পারি। ওকে, তাহলে আমরা বলবো কি, যে ভেরিয়েবল ঘোষণা করি পাই, পি আই পাই, এর মান আমরা দিয়ে দেই, আমরা জানি 3.1416। তারপরে আর এর মান আমরা একটা দিয়ে দেই, আর ইকুয়াল 10। এখন আমরা ইনপুট নেওয়া হলো, আমরা আউটপুট প্রসেসটা করব। প্রসেসটা কি, এরিয়া এরিয়া ইকুয়াল পাই ইন্টু আর ইন্টু আর। এইটাও আমরা যদি ইকো করতে চাই, ইকো আর, কন্ট্রোল এস সেভ, উপরে এইটা ডিলিট করে দিই, 1.3.1416 আর ইন্টু আর। স্যার এরিয়া তো আপনার ইয়ে করেননি, এরিয়া ইকো করতে হ্যাঁ, হবে। এখানে এরিয়া আউটপুট দেই নাই, এরিয়ার মধ্যে আমাদের রেজাল্ট আছে, এই যে 314.16। বিষয়গুলো কি আপনারা বুঝতে পারতেছেন? প্রোগ্রামগুলো কিভাবে তৈরি করতে হবে, কি বিষয়গুলো অ্যানালাইসিস করতে হবে, এই জিনিসগুলো ইয়েস স্যার। এখন বলেন কারো প্রবলেম আছে কি না, বুঝতেছি না বা এরকম কিছু আননোন আছে? নো প্রবলেম। সবার কি
ওকে, তাহলে আমরা আরো প্রোগ্রাম দেখব। এই প্রোগ্রামগুলো অবশ্যই বুঝতে হবে। আমি আবারও বলতেছি, প্রোগ্রামগুলো যদি জি স্যার, দেখান স্যার। ক্লিয়ার না বুঝি তাহলে অবশ্যই প্রোগ্রাম করতে পারবো না, সফটওয়্যার তৈরি করতে পারবো না। স্যার হ্যাঁ, স্যার পাই তো হচ্ছে কনস্ট্যান্ট, আমি যদি ওর মান যদি চেঞ্জ করে দিই কোনো সমস্যা হবে? আপনি এখানে সবার মানে চেঞ্জ করতে পারবেন। এখানে সবার মানে কি সেটাই বলছি স্যার, এখানে যে ডিফল্ট ডিফল্ট স্যার 3.1416 আছে, আমি যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করলে করতে পারবেন, বাট আপনার এরিয়ার অ্যাকচুয়াল মান বের হবে না। ঠিক আছে, আপনি এখানে 5ও দিতে পারেন, 5ও দিতে পারেন, ও আচ্ছা, কিন্তু এই বৃত্তের যে পরিধি, রাইট রাইট, রেডিয়াস, সেটাই স্যার। 10 রেডিয়াসের একটা বৃত্ত, সে অ্যাকচুয়াল এরিয়াটা বের হবে না। ওকে, তো এই মানটা আমরা জানি ফিক্সড 3.1416। ও এইটা এখানেই রাখতে হবে। আপনি কত পরিধি, ওকে স্যার। তো রেডিয়াসের আপনি এরিয়া বের করেন, এটা এখানে বসাবেন। এখানে 5ও দিতে পারেন। এটা স্ট্যাটিক ডাইনামিক করেন, কত দিবেন। ওকে, তাহলে আমরা কি বুঝতেছি যে ওকে স্যার। প্রোগ্রাম 3টা থেকে আমরা বুঝতেছি যে যদি আমরা প্রবলেমটা জানি, যে আমি কোন প্রবলেম সলভ করার জন্য প্রোগ্রাম করতেছি, তাহলে আপনি প্রোগ্রাম তৈরি করতে পারবেন। এ দ্বারা তাই বুঝতেছি না বলেন। এখন যদি আপনাদেরকে বলা হয় যে সেলসিয়াস থেকে ফারেনহাইট তাপমাত্রা বের করার প্রোগ্রাম করেন, পারবেন? সেলসিয়াস থেকে ফারেনহাইট মানে আমি মনে করেন পারা যাবে না স্যার? সেলসিয়াস 50 ডিগ্রি, সেলসিয়াস 50, সেলসিয়াস স্কেলে 50, এটা ফারেনহাইটে রূপান্তর করলে কত বের হবে, এটা বের করার প্রোগ্রাম করতে চান, মানে করতে বলতেছি আপনাদের। আপনারা পারবেন? একটু চিন্তা করে দেখেন, আমাদের জি ভাইয়া। আমাদের কি দরকার? এই যে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। সম্পর্ক দরকার এবং আমাদের সূত্র দরকার। এখানে হুমায়রা দিয়ে দিছে, একটু আমরা এটা লক্ষ্য করি। এখানে কি সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর যদি করতে হয়, এটা কি সেলসিয়াস না ফারেনহাইট থেকে সেলসিয়াস হয়ে গেল এটা। আচ্ছা, আমি ধরে নিলাম এটাই, যে আমি ফারেনহাইট, এটা হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াস বের করার সূত্র। মনে করেন আমার জানা আছে ফারেনহাইট হচ্ছে 150 ডিগ্রি, এই স্কেলে কত ডিগ্রি হবে এটা আমাদেরকে জানতে হচ্ছে, বের করতে হবে। তাহলে আমরা আমাদের মূল জিনিসটা কি লাগবে? সূত্র। আমাদের সূত্রটা জানতে হবে, তাহলে কি হবে, আমরা যে কোনো প্রোগ্রাম তৈরি করতে পারতেছি। তাহলে এখানে কয়টা মান দিতে হচ্ছে? ফারেনহাইট এর মানটা দিতে হচ্ছে এবং এর মানটা আমরা বের করতে পারতেছি। তাহলে এই প্রোগ্রামটা করি। আমরা এখানেই করি। কয়টা ভেরিয়েবল লাগবে? দুইটা, একটা সি আর একটা এফ। ওকে, আমরা এফ এর মানটা নিয়ে নিই। এফ এর মান আমরা ধরলাম 150 ডিগ্রি। এটা সেলসিয়াসে রূপান্তর করতে চাইলে কি করতে হবে? আরেকটা ভেরিয়েবল নিলাম সি ইকুয়াল, ওই সূত্রটা বসায় দেন। কি সূত্র বসাতে হবে? এফ, এফ আগে বসাইতে হবে। তাহলে এফ বসিয়ে দেন, এফ মাইনাস 32 ডিভাইডেড 9, এটা একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেন। এখন আমরা যদি রেজাল্ট তাহলে আমাদের প্রসেসটা হয়ে গেছে, আমরা এখন আউটপুট পেতে পারি। তাহলে ইকো সি, এটা কি বুঝতে পারছি? এখন আপনি যত ফারেনহাইট দেন, 120 না, যা ইচ্ছা দিয়ে দেন, সেটা কি হয়ে যাবে? সেলসিয়াসে কনভার্ট হয়ে যাবে। আপনি এখানে রিলোড দেন। আচ্ছা, এই জিনিসগুলো
এই যে দেখেন 150 ফারেনহাইট হলে সেইটা সেলসিয়াস স্কেলে 13.11। আপনি যদি 120 দেন তাহলে সেইটা সেলসিয়াস স্কেলে কত? এই যে 9। তাহলে আমাদের এই সূত্রটা জানা দরকার, প্রবলেম সলভ করার প্রসেসটা আমাদেরকে জানতে হবে, তাহলে যে কোনো প্রোগ্রাম আমরা তৈরি করতে পারতেছি। এগুলো সরল প্রোগ্রাম বলা হয়, এগুলোর মধ্যে কোনো স্টেটমেন্ট ইউজ করা হয় না, কন্ট্রোল স্টেটমেন্ট যেটাকে বলা হয় সেটা ইউজ করা হয়। এরকম সিম্পল প্রোগ্রাম আমরা তৈরি করতে পারবো। তাহলে আমাদেরকে মোট কথা আমাদের প্রসেসটা জানতে হচ্ছে, প্রসেস বা সূত্রটা জানলেই আমরা প্রোগ্রাম তৈরি করতে পারতেছি। এরকমই একটা সফটওয়্যারের এক একটি পার্ট এক একটি প্রবলেম, আর এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদেরকে এরকম ওয়ে বের করতে হবে, এরকম সূত্র তৈরি করতে হবে। সূত্র দেওয়া থাকলে তো ভালোই, আমরা শুধু ইউজ করতেছি, যদি না থাকে তাহলে কোন ওয়েতে আপনি করবেন সেই জিনিসটা বের করতে হবে, তাহলে আপনার প্রোগ্রাম হয়ে যাবে। আশা করি বুঝতেছেন। এটা কি ফারেনহাইট? আচ্ছা, ভুল লিখছিলাম। ওকে, যাই হোক, আমরা তো ব্যাপারটা বুঝতে পারছি, তাই না? যে এইভাবে আমাদেরকে স্যার এই সূত্র পাবো কোথায় স্যার? সূত্রটা আপনাকে বের করতে হবে, আর সূত্র এখন অ্যাভেলেবল। আপনি কি সূত্র বের করতে বা কি কোন প্রবলেমটা সলভ করার জন্য প্রবলেমটা বলেন আমাকে, তাহলে আমি বুঝে দিচ্ছি কিভাবে বের করবেন। সূত্র অ্যাভেলেবল আছে, সূত্রটা বের পাবেন, নেটে পাবেন, নিজের বুদ্ধি খাটাই করতে হবে। এরকমটা না যে পাওয়া যাবে না, বাট আমাকে ফিক্সড করতে হবে যে আমি কি করতে চাচ্ছি, তাহলেই হয়ে যাবে। আর কারো কোনো কি কোশ্চেন আছে? হ্যালো, কারো কোশ্চেন? না স্যার। জটিল প্রোগ্রামে যাব বা কন্ডিশনে যাব? সবাই ডিসাইড করেন। জি স্যার, কন্ডিশনে যাইয়েন। আচ্ছা, এরকম সরল প্রোগ্রামগুলো আমরা বুঝতেছি যে আমরা এইভাবে করব, সূত্রটাকে অ্যানালাইসিস করতে হবে, দেন আমরা প্রোগ্রাম শুরু করব। এখন যদি বলা হয় আরেকটা আমরা করে দেখি, যে 10টা সংখ্যা আছে, 10টা সংখ্যা আছে, পাঁচটা সংখ্যায় ধরলাম। এই 5টা সংখ্যা আছে, এই 5টা সংখ্যার গড় বের করব। আমাদের প্রবলেমটা হচ্ছে 5টা সংখ্যা দিছে, আমাকে বলে দিছে এটার গড় বের করে দাও বা টোটাল বের করে দাও। দুইটা জিনিস বের করতে হবে, একটা গড় আর একটা টোটাল। তাহলে কিভাবে আমরা কি করতে পারবো সবাই? হ্যালো, জি স্যার। সবাই কি করতে পারবো? না পারলে বলেন, কে কে করতে পারবেন? পারবেন তো? গড় বের করা তো জানেন, কে কে পারবেন? জি ভাইয়া। প্রবলেম হচ্ছে গড় বের করতে হবে, প্রবলেম হচ্ছে এই 5টা সংখ্যার গড় বের করতে হবে। ওকে, আমি করে দেই, আজকে আমি সব প্রোগ্রাম করে দিই, দিয়ে আপনাদেরকে বলবো কয়েকটা প্রোগ্রাম করার জন্য, তারপরে ধীরে ধীরে আমরা জটিল প্রোগ্রামে যাচ্ছি। ওকে, তাহলে গড় বের করতে হলে কি করতে হবে? এই 5টা সংখ্যাকে যোগ করতে হবে, 5টা সংখ্যার যোগফল করে
5 দিয়ে ভাগ দিলে যে রেজাল্ট হবে সেটাই গড়। কি বলেন, ঠিক কি না? 5টা সংখ্যার যোগফলকে 5 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে কি অ্যাভারেজ বের হবে, রাইট? তাহলে তো হয়ে গেল। তাহলে হয়ে গেল না? এইটাই তো বিষয়। তাহলে আমরা কি করব? জি স্যার। 5টা ভেরিয়েবল নিলাম। এক নম্বরে মনে করেন ফার্স্ট ভ্যালু সেকেন্ড ভ্যালু ওইভাবে না নিয়ে আমি নর্মালি এ দিলাম, এ ইকুয়াল 50, তারপরে বি ইকুয়াল 60, সি ইকুয়াল 80, ডি ইকুয়াল 10, ই ইকুয়াল, ওইটা 60 হয়ে গেছে, এটা অন্য একটা মান নেই, 90 নিলাম, 90। এখন এটা কি বের করতে হবে আমাকে? টোটাল বের করতে হবে ফার্স্ট টাইম। তাহলে আমরা টোটাল বের করার জন্য আরেকটা ভেরিয়েবল নেই, টোটাল ইকুয়াল, তাহলে কি এগুলোকে যোগ করে দেব, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, এই তো টোটাল বের হয়ে গেল। আমরা এটা ইকো করতে পারি, ইকো টোটাল। এখন গড় বের করব কিভাবে? এভারেজ একটা ভেরিয়েবল নিলাম, ইকুয়াল টোটাল ভাগ 5, এই তো এভারেজ বের হয়ে গেল। এখন এটাও আমরা ইকো করে দিই, ইকো এভারেজ। কন্ট্রোল সেভ, কন্ট্রোল সেভ, রিলোড। দেখেন এখানে এই যে 190, এটা হচ্ছে টোটাল, আর এই 58 হচ্ছে এভারেজ। যদি আমরা একটা একটা করে দেখি, এটাকে আমি অফ করে দিলাম, কন্ট্রোল সেভ, দেখেন এভারেজ হচ্ছে 58, আর টোটালটা যদি দেখি, এটা যদি অফ করে দেই তাহলে কি হচ্ছে দেখেন 290। কি এখন বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? ওকে, জি স্যার। প্রোগ্রাম আমরা দেখি, জি স্যার। আরেকটা প্রোগ্রাম। আপনারা সবাই হাউস রেন্ট, প্রভিডেন্ট ফান্ড এগুলো বোঝেন? মেডিকেল অ্যালাউন্স বোঝেন? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে বলি। মনে করেন আমাকে গভর্নমেন্ট 30,000 টাকা বেতন দেয়, এটাকে বলা হয় বেসিক স্যালারি। 30,000, ঠিক আছে, বেসিক স্যালারি। কোনো ব্যক্তির যদি বেসিক স্যালারি 30,000 টাকা হয়, এর সাথে আরও কিছু ফ্যাসিলিটিজের টাকা দেয় আপনাকে, যেমন বাড়ি ভাড়ার জন্য হাউস রেন্ট আপনাকে দেবে, কত পার্সেন্ট সেটা উল্লেখ থাকতে পারে, যে বেসিক স্যালারির 10% বা 20% বা 60% বা 65% আপনাকে দিবে। তাহলে বেসিক স্যালারি, আপনারা যদি পত্রিকায় নিয়োগগুলো দেখে থাকেন তাহলে কিন্তু এই জিনিসগুলো ক্লাসিফিকেশন করে দেয়, যে আপনার বেসিক স্যালারি গ্রেড কত, তার বেসিক স্যালারি কত, হাউস রেন্ট কত পার্সেন্ট, মেডিকেল অ্যালাউন্স কত পার্সেন্ট, তারপরে এরকম অনেক অ্যালাউন্স আছে, সেগুলো কত পার্সেন্ট দিয়ে দেয়। তো মনে করেন আপনার বেসিক স্যালারি
20,000 টাকা। এখন এই 30,000 টাকা, এই 30,000 টাকার 65% আপনাকে হাউস রেন্ট দিবে, তারপরে মেডিকেল অ্যালাউন্স দিবে। মেডিকেল অ্যালাউন্স হবে মনে করেন 45%। এবং কি করবে, প্রভিডেন্ট ফান্ড, এটা বোঝেন যে ওই যে পেনশনের টাকা যেটা আমরা বলি যে রিটায়ার্ড হয়ে গেলে এককালীন কিছু টাকা দেয়, সেই টাকাটাও আপনার কাছ থেকে কেটে নিয়ে তারা রেখে দেয়, সেটাকে প্রভিডেন্ট ফান্ড বলা হয়। এটা প্রত্যেক মাসের কয়েক পার্সেন্ট করে টোটাল বেতনের বা বেসিক স্যালারির কয়েক পার্সেন্ট কেটে রেখে দেয়। প্রভিডেন্ট ফান্ড ইকুয়াল মনে করেন 25%। এখন আপনার তাহলে টোটাল স্যালারি কত এটা বের করতে হবে। এটা বের করার প্রোগ্রাম তৈরি করতে পারবেন? কি জটিল লাগতেছে নাকি? কঠিন লাগতেছে? সবার কাছে কঠিন মনে হচ্ছে নাকি? না স্যার। আয়ুব ভাই এই না স্যার, করছেন? খুব সোজা লেগেছে তো। জি স্যার, আচ্ছা বুঝতেছি অল্প অল্প। ভাই, জুলফিকার ভাই আপনাদের প্রবলেম হচ্ছে না তো না? ফয়সাল আহমেদ, ওকে। এখন তাহলে আমাকে কি করতে হচ্ছে, আমাকে বলে দিছে আপনার বেসিক স্যালারি 30,000। এখন এই 30,000 টাকার আপনাকে আরও কিছু দিবে, হাউস রেন্ট 65% দিবে, মেডিকেল অ্যালাউন্স 45% দিবে, এবং প্রভিডেন্ট ফান্ড 25% কেটে নিবে। তাহলে আপনি 30,000 টাকা স্যালারির টোটাল আপনি কত টাকা পাবেন, এই ক্যালকুলেশন করার প্রোগ্রামটা আমরা এখন করব। টোটাল কত হবে সেটা আমরা বের করব। ওকে, শুরু করি। তাহলে আমরা একটা ভেরিয়েবল নেব, বেসিক স্যালারি, বি নামে নিলাম। বেসিক স্যালারি কত? 30,000, 30,000 টাকা দিয়ে দিলাম। এখন আমাদেরকে বের করতে হচ্ছে কত? HR বের করতে হচ্ছে, হাউস রেন্ট কত পার্সেন্ট? 65%। তাহলে HR 65% বের করার ওয়ে হচ্ছে কি, পার্সেন্টেজ বের করার নিয়ম হচ্ছে যার উপর পার্সেন্টেজ বের করব সেইটা আগে লিখতে হবে। আগে লিখতে হবে এমনটা না, পরে লিখলেও হবে। তো ফিক্স রুলস হচ্ছে কি, যেটার উপর বের করব সেটাকে লিখতে হবে আগে। তাহলে বি এর উপরই বের করতেছি, মানে 30,000 টাকার 65%। তাহলে বি এর ভিতরে কি আছে? 30,000 আছে, তারপরে ইন্টু দিতে হবে 20,000, 30,000 ইন্টু কত পার্সেন্ট বের করতেছেন সেটা লিখতে হবে, 35%। তারপরে এটাকে ডিভাইডেড করতে হবে কত? 100 দিয়ে, তাহলে 65% বের হয়ে যাবে। আবারও বলি, যার উপর বের করব সেইটি ইন্টু যত পার্সেন্ট বের করব সেইটি ভাগ 100, তাহলেই পার্সেন্টেজ বের হয়ে যাবে। আর তাহলে আমরা হলো 35% বের করতে চাচ্ছি, তাহলে যার উপর বের করতে চাচ্ছি মানে বেসিক স্যালারির উপর, তাহলে বি ইন্টু 35 ডিভাইডেড 100, এটা বের হয়ে গেল। তাহলে এইটা ক্যালকুলেশন করে কার মধ্যে থাকলো? HR এর মধ্যে থাকলো। এখন MA বের করব, মেডিকেল অ্যালাউন্স বের করব। MA ইকুয়াল, আচ্ছা এখানে আরেকটা ব্র্যাকেট দিতে হবে, অবশ্যই এভাবে লিখবেন তাহলে অ্যাকুরেট রেজাল্ট আসবে। ওকে, এখানে আমরা লিখি বি এর উপরই বের করব কত পার্সেন্ট? 45% ডিভাইডেড 100, এটাও বের হলো
ও এটা হবে @ তারপরে পিএফ বের করব পিএফ ইকুয়াল বেসিক স্যালারি ইন্টু 25 ডিভাইডেড 100 এই যে তিনটাই বের হলো এখন আমরা টোটাল স্যালারিটা কত সেটা দেখব সেটা ক্যালকুলেশন করব তাহলে কি % টোটাল সরি $, টোটাল ইকুয়াল কি কি যোগ করব টোটাল বের করতে হলে বেসিক স্যালারি তো থাকবেই তাহলে এখানে আমরা বলবো বি বেসিক স্যালারি যোগ এইচআরও তো দিবে এই জন্য এইচআর প্লাস এমএও দিবে তাহলে এমএ অ্যান্ড মাইনাস পিএফ এটা কেটে নিবে এটা আমাদেরকে দিবে না এটা একদম যখন আমি রিটার্ন করব তখন এটা দিবে তাহলে টোটাল বি প্লাস এইচআর প্লাস এমএ মাইনাস পিএফ এখন আমরা ইকো করি ইকো টোটাল এতটুকু বুঝতে পারছি কি আমরা এখন আমরা যদি জি স্যার বুঝতে পারছি। রেজাল্ট দেখি দেখেন এই যে ৫৫,৫০০ টাকা আপনার টোটাল স্যালারি আসবে ৫৫,৫০০ টাকা আপনার টোটাল স্যালারি আসবে এইটুকু তো সবার ক্লিয়ার নাকি এটার উপর দেখেন অনেক প্রোগ্রাম হবে অনেক বড় প্রোগ্রাম হবে এতটুকু তো সবার ক্লিয়ার জি ভাইয়া ওকে এখন আপনাদেরকে আমি একটা প্রোগ্রাম করতে দেই আরো প্রোগ্রাম দেখাবো না এতটুকুই রাখবো আরো প্রোগ্রাম দেখাবো স্যার দু একটা দেখান। আরো দেখাবো জি স্যার। ওকে এখন মনে করেন আমি এখানে ডিফারেন্স করে দেখতে চাচ্ছি যে এইচআর কত বাড়ালো হাউস রেন্ট কত বাড়ালো আচ্ছা তার আগে একটা জিনিস এখানে দেখে নিই সেটি হচ্ছে এখানে মনে করেন দেখাবে ইওর টোটাল স্যালারি ইজ এত এই কথাটা এর সামনে দেখাবে আমাদের রেজাল্ট এই রেজাল্টের সামনে একটা স্ট্রিং আকারে লেখা দেখাতে যাচ্ছি যে ইওর টোটাল স্যালারি ইজ ইকুয়াল কত ৫৫,৫০০ এটা দেখাবে তাহলে এটা কিভাবে আমরা লিখব সেটা দেখাতে চাইলে আমাদেরকে এই যে এই টোটাল রেজাল্টের সামনে আমাদেরকে লিখতে হবে যে ইওর টোটাল স্যালারি ইজ ইকুয়াল তাহলে এই কথাটা স্ট্রিং আকারে এই রেজাল্টের আগে দেখাবে গত ক্লাসে বলছিলাম কনক্যাটেন্ট অপারেটর বা কনক্রিট অপারেটর কাকে বলে আমরা ডট দেখছিলাম আবার বলছিলাম যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এই অপারেটরটা বিভিন্ন রকমের হয় সিতে কমা হয় C++-এ ডাবল লেস দেন হয় জাভা ডট দিলে তো কনক্রিট হয়ে গেল। হ্যাঁ জাভা এবং জাভা স্ক্রিপ্টে প্লাস হয় ঠিক এখানে পিএসপিতে হচ্ছে ডট তাহলে কি হয়ে গেল এই কথাটা এই রেজাল্টের সাথে যুক্ত হয়ে গেল এই যে যুক্ত করার একটা অপারেটর
এখন দেখেন এখানে রিলোড দেন, এই যে ইয়োর টোটাল স্যালারি ইজ 55,500। ওকে, আমরা যদি এখন দেখতে চাই, কি দেখতে চাই যে এইচআর কত হয়েছে ক্যালকুলেশন করে, এটা আমরা দেখব। তাহলে বলেন তো কেউ কি করতে হবে আমাকে? এই স্যার ভেরিয়েবলটা প্রিন্ট করতে হবে। এইচআর এর ভিতরে কিন্তু আমাদের এইচআর এর মানটা আছে, তাহলে এটা ইকু করে দিলেই হয়ে যাচ্ছে। কোথায় দেখাবেন, এই লাইনের আগে না পরে? যদি আগে দেখেন, বা এইখানেও আপনি যদি এই প্রসেসটার পরে আপনাকে স্যার ভিতরে তো দেখান যায় এটার। ভিতরে দেখানো যায় মানে ইকো এখানে আপনি বলে দিলেন, কার ভিতরে দেখানো যাবে না। এইচআর এর মধ্যে এখন এটা বলে দিলেন যে এটা এইচআর, তাহলে এরকম করে বলে দেন এইচআর ইজ ইকুয়াল, এত লেখার সময় দেখেন এই যে এইচআর কত বাড়াইছে, তাহলে 19,500। তারপরে আমরা এইভাবে যদি এমএও দেখতে চাই, এমএ প্রসেস করার পরে দিতে হবে এমএ। তাহলে আমরা পিএফও দেখতে চাই, এইভাবে পিএফ, এখানে লেখাগুলো চেঞ্জ করে দেন, পিএফ এখানে এম, কন্ট্রোল এস সেভ, রিলোড, দেখেন সব চলে আসছে। এইচআর ইজ হলো 19,500, এমএ ইজ 13,500, পিএফ ইজ 7,500, টোটাল ইজ এত। এটাকে যদি আমরা এন্টার দিয়ে দিয়ে নিচে নামাতে চাই, যে এটা প্রথমে থাকবে, তার নিচে এইটা থাকবে, তার নিচে এটা থাকবে, এরকম যদি করতে চাই, আমরা জানি বিআর দিতে হয়। তো এই বিআরটাও স্ট্রিংয়ের ভিতরে দিতে হবে, যে আমি চাচ্ছি এই লেখাটা নিচে আসুক এই লাইনের, তাহলে এখানে একটা বিআর ট্যাগ ইউজ করে বিআর, এটাও তার নিচে আসবে, এখানেও ইউজ করেন বিআর, এটা তার নিচে আসবে, এখানে ইউজ করেন বিআর, কন্ট্রোল এসে স্যার বিআর কি করে ইউজ করা হয়? ব্রেক পয়েন্ট, ব্রেক, যে এখানে এই লেখাটা এই লাইনটার পরে একটা ইন্টার হবে, ব্রেক হয়ে পরের লেখাটা নিচে চলে আসবে, লাইন ব্রেক যাকে বলে। ঠিক আছে? এই চলে আসলো, এখানে আমি এরকম ডট ডট চিহ্ন দিতে চাচ্ছি, তাহলে এর সামনে আরেকটা ইকো নেই, ইকো এটা স্ট্রিং আকারে নেই, এখানে আগে আচ্ছা এরকম চিহ্ন দিয়ে দিই, কন্ট্রোল সেভ, রিলোড, আসছে কিন্তু এটা নিচে আসে নাই, তাহলে এখানে আমরা একটা কি দেবো, বিআর দিয়ে দেবো, বিআর, কন্ট্রোল সেভ, রিলোড। এই জিনিসগুলো কি বুঝতে পারতেছেন? জি স্যার। এগুলি হচ্ছে প্রোগ্রাম, ঠিক আছে? এইভাবে অনেক প্রোগ্রামের সমন্বয়ে গঠন করা হবে একটা সফটওয়্যার। প্রত্যেকটা প্রোগ্রাম এইভাবে, যত জটিলই হোক তাকে এইভাবেই সাজাতে হবে, এইভাবেই নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। আমি আজকে আপনাদেরকে শুধু বোঝাতে চাচ্ছিলাম যে একটা প্রোগ্রামকে কিভাবে, একটা প্রবলেমকে কিভাবে অ্যানালাইসিস করব, সেটার জন্য কিভাবে প্রোগ্রামিং কোডিংগুলো লিখবো আমরা। এই ভাষাটা যদি এরকম করে থাকতো, যে মনে করেন দেওয়া আছে এ বি রহিম সাহেবের বেসিক স্যালারি 55,000 টাকা, তাকে এই বেসিক স্যালারির এর উপর ভিত্তি করে এইচআর দেওয়া হয় 75%। তারপরে
এম এ দেওয়া হয় 85%। তারপরে লন্ড্রির জন্য, কাপড় কাচার জন্য একটা কি যেন স্যালারি কি যেন দেওয়া হয়, আমি খেয়াল নাই। আচ্ছা, কাপড় কে কে দিলাম, কে বুঝে নিন, দেওয়া হয় 35%। তারপরে পিএফ পিএফ নেওয়া হয়, মানে এটা নিয়ে নেবে, নেওয়া হয় 25%। অ্যান্ড এই মাসে রহিম সাহেব যদি 30K টাকা কোম্পানি থেকে লোন নেয়, মানে নিছে, তাহলে তার টোটাল স্যালারি কত হবে বের করুন। কি পারবেন? ওইখানে ভিত্তি করে পারবেন এটা? জি জি ভাই। স্যার। পারা যাবে না? ইজি, কিন্তু একটু চিন্তা করবেন যেখানে কি বলা হচ্ছে। এরকমই এখানে দুইটা ফিচার বা দুইটা জিনিস অ্যাড করা হয়েছে। বলা হচ্ছে রহিম সাহেব এর বেসিক স্যালারি 55,000 টাকা, তাকে এই বেসিক স্যালারির উপর ভিত্তি করে এইচআর, এই যে আমরা এইচআর বের করছি, এই এইচআর দেওয়া হয় 75%। আমরা এখানে 65% বের করছি, কিন্তু এখানে বলা হয়েছে 75%। এম এ দেওয়া হয় 85%, কাপড়ের জন্য কে দেওয়া হয় 35%, পিএফ নেওয়া হয় 25%। এবং এই মাসে রহিম সাহেব এই কোম্পানির থেকে কি করছে, 30,000 টাকা ধার নিছে। তার মানে কি হবে, এটা কেটে নিবে তার টোটাল স্যালারি থেকে, তাই না, যেহেতু ধার করে নিছে। তাহলে তার টোটাল স্যালারি কত হবে বের করুন। পারবেন? সবাই পারবেন? জি স্যার। তাহলে কি এটা হোমওয়ার্ক? স্যার করিয়া করি স্যার, 5 ওকে মিনিট ওকে টাইম দেন। ওকে, করেন। যারা যারা ল্যাপটপ বা কম্পিউটার আছেন করেন। সবাই করেন, যারা আছেন ল্যাপটপে সবাই করেন, দেখেন ভালো লাগবে, দেখি কার কি ভুল হয়। হ্যাঁ, কোশ্চেনটা এটা, কোশ্চেনটা যদি প্রবলেমই হয় আমি এটা দিয়ে দিচ্ছি। স্যার প্রশ্নটা দেখা যাচ্ছে না স্যার। দেখেন চ্যাট বক্সে দিয়ে দিছি, এখান থেকে কপি করে নেন, আমি দিয়ে রাখতেছি।